নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু হয়ে গেল। যদি আমরা ভালোভাবে দেখি তো পুরো দেশ পুরো পৃথিবী জুড়ে যে ঘটনাক্রম চলছে তাতে আমরা ধরে নিতে পারি যে বিভিন্ন সেক্টরে যুদ্ধ অলরেডি চলছিল। রাশিয়া ইউক্রেন, আহ, উম, আহ, ইসরায়েল প্যালেস্টাইন বা হামাস প্যালেস্টাইন চলছিল, ভারত পাকিস্তান চলছিল, আর্মেনিয়া আজারবাইজান চলছিল, এছাড়াও বিভিন্ন সেক্টরে যুদ্ধ কিন্তু চলছিল। ঠিক আছে, কিন্তু গতকাল মানে 1 জুন ইউক্রেনিয়ান অথরিটিস মানে ইউক্রেনিয়ান ডিফেন্স ফোর্সেস যেভাবে রাশিয়ার ভিতরে হামলা করেছে, ড্রোন অ্যাটাক করেছে, তো তাতে রাশিয়ার যে হিউজ লস হয়েছে এটা কিন্তু মানে একরকম ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধকে ট্রিগার করে দিল। কি ব্যাপারে আমরা কথা বলছি পুরোটা দেখবো, চলুন শুরু করি। তো প্রথমেই চলুন আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কিছু এই অ্যাটাকের কিছু ছবি দেখিয়ে দিই। ঠিক আছে, আমি সাউন্ড দেব না। এবং বলে রাখি, এই যে অ্যাটাক গুলো হয়েছে এগুলো সব এফপিভি ড্রোন। ঠিক আছে, মানে ফার্স্ট পার্সন ভিউ ড্রোন দিয়ে করা হয়েছে। এ ব্যাপারে আরো কথা বলবো, আগের ড্রোন অ্যাটাক গুলো, প্রিসিশন অ্যাটাক যেগুলো হয়েছে সেগুলো একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়। হুম, দেখুন কি অবস্থা, পুরোপুরি এয়ারক্রাফটের উপরে চলছে এবং আশা করা হচ্ছে যে মোটামুটি 40-এর বেশি স্ট্র্যাটেজিক বম্বার্স ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং 170-এরও বেশি ড্রোন হামলা করা হয়েছে। আমরা সবকিছু ডিটেলে দেখবো, বাট তার আগে কিছু এই ইয়ের অ্যাটাকের কিছু ছবি দেখে নিই। এই যেমন দেখতে পাচ্ছেন এগুলো পুরো ড্রোন হামলা। এর পরেও আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ধোঁয়া উঠছে, ড্রোন হামলার পরের ঘটনা। এখানেও দেখতে পাচ্ছেন কিছু। তো এর বেশি আমরা দেখাচ্ছি না, কারণ পরবর্তীকালে প্রবলেম হতে পারে, সেই জন্য সরি। সো এবার এক সেকেন্ড, ওকে। তো এবার আমরা যেটা দেখাবো যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে সেটা আমরা আগে দেখাবো। তো এটার এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন স্পাইডারস ওয়েব। ঠিক আছে, এবং এই অপারেশনের পরে ভলোদিমির জেলেনস্কি, মানে যে আমাদের ইউক্রেনের যে মানে প্রেসিডেন্ট, ভলোদিমির জেলেনস্কি বলেছে যে এইটা এই অপারেশনটা 18 মাস 9 দিন ধরে, মানে প্রায় প্রায় 1.5 বছর ধরে এর প্ল্যানিং চলেছে। প্ল্যানিং এবং এক্সিকিউশন করতে প্রায় 18 মাস 9 দিন সময় লেগেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ড্রোন অ্যাটাক গুলো লঞ্চ করা হয়েছে না, এগুলো একটাও কিন্তু বর্ডার থেকে লঞ্চ করা হয়নি, এগুলো রাশিয়ার ভিতর থেকেই লঞ্চ করা হয়েছে। মানে কি হয়েছে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলাকালীনও ওদের মধ্যে ট্রেড কন্টিনিউ চলছিল। তো এরকম বিভিন্ন কন্টেনার্স ছিল যেগুলো রাশিয়া থেকে ইউক্রেন যেত, যেগুলো ইউক্রেন থেকে রাশিয়া যেত। সো কন্টেনারের মধ্যে স্মাগল করে ওই সব ড্রোন গুলো নিয়ে যাওয়া হয়েছিল। এগুলো কোনো আমি দেখাচ্ছি যদি এখানে থাকছে, তো এই ড্রোন গুলো কিন্তু নর্মাল এফপিভি ড্রোন। ঠিক আছে, এই ড্রোন গুলো কোনো ওই সুইসাইড ড্রোন টাইপের কিছু ছিল না। ওতে জাস্ট বারুদ লাগিয়ে বা এক কথায় যেগুলো বম্বিং ম্যাটেরিয়ালস, বম লাগিয়ে সেগুলো ইউজ করা হচ্ছে, যেগুলো এফপিভি ড্রোন হয় নর্মালি, বিয়ে শাদিতে ইউজ হয়, সেগুলো সেই ড্রোন দিয়েই এই হামলা করা হয়েছে। এবং এগুলো স্মাগলিং করে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়ার মধ্যে, এবং রাশিয়া থেকে সেটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো স্ট্রাইক দেখুন 117 এফপিভি ড্রোন দিয়ে করা হয়েছে। এবং কোন কোন 5 রাশিয়ান এয়ারবেসকে টার্গেট করা হয়েছে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে ওলেনিয়া, তারপরে হচ্ছে বেলায়া, তারপরে হচ্ছে এর দিয়াজিলেভো, ওকে, ইভানোভো, ইউক্রেনিকা, আর এই 5টি আমাদের যে এয়ারবেস আছে, এই 5টি এয়ারবেসে হামলা করা হয়েছে। এবং এখানে দেখুন
মানে মোটামুটি আনুমানিক 40টি রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফট যেগুলো স্ট্র্যাটেজিক বম্বার্স, TU-160, TU-95, যেগুলো থেকে হেভি বম্বিং করা হয়, তো এগুলোর উপরে অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে। তো এই এই অবস্থা, ঠিক আছে। তো এটা হিউজ লস, রাশিয়ার জন্য এটা হিউজ লস। মোটামুটি এস্টিমেট করা হচ্ছে যে $7 বিলিয়ন এর উপর লস হয়েছে, ঠিক আছে। $7 বিলিয়ন মানে হিউজ। এটা দেখুন, এটা ইউক্রেনিয়ান মিলিটারি চিফ ইয়ে করছে, মানে পুরো ঘটনার অ্যাসেসমেন্ট নিচ্ছে স্যাটেলাইট ইমেজেস দিয়ে। তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা দেখেন, তো এখানে আমি কি দেখাতে পাচ্ছি? না, এখান থেকেই আপনাকে দেখাতে হবে এই কোন কোন জায়গাগুলোতে অ্যাটাক হয়েছে, সেগুলো ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখালাম যে অ্যাটাকের ছবিগুলো, এবং এখানে এই যে বেলা এয়ারবেস, যেটা মঙ্গোলিয়ার কাছে, এখান থেকে এর দূরত্ব, বর্ডার থেকে দূরত্ব কত কি সবকিছু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এটা তো দেখলেন। এবার এই যে অবস্থাটা হয়েছে, এটা কিন্তু আনপ্রোভোকড, ঠিক আছে। এটা কিরকম টাইপের, মানে এটা রাশিয়া অনেকটা সেই জঙ্গি হামলার মতো হিসাবে দেখছে, ঠিক আছে। যেমন সাডেন অ্যাটাক হয়েছে মানে ইয়ের মধ্যে, মানে দেশের মধ্যে, সেরকম হিসাবে ধরা হচ্ছে। এবার দেখুন, এই মুহূর্তে এমনিতেও পিস টকস চলছিল, মানে শান্তি চুক্তির প্রস্তাবনা চলছিল ইস্তানবুলে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, এবং বিভিন্ন দেশের মধ্যস্থতায়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সময়টাতে যখন যুদ্ধ প্রায় 3 বছর ধরে চলছে এবং শেষের দিকে এগোচ্ছিল, তখন এই আনপ্রোভোকড অ্যাটাক হয়েছে। এবার এই অ্যাটাকটা যখন হবে, যখন আমরা আলোচনা করছি, তখন এই জিনিসটা জানা খুব জরুরি আছে যে পুতিন এটাকে কিভাবে নেবে। কারণ পুতিন কিভাবে নেবে সেটাকে যদি আমরা মানে এর অ্যাসেসমেন্ট করতে চাই, তো তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস প্রথমেই আগে মানে নজরে আনতে হবে। প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে যে ইউক্রেনিয়ান মিলিটারিজ মানে মেনলি কি হচ্ছে, সম্পূর্ণ মেনলি ফেড বাই আমেরিকা অ্যান্ড নেটো, মানে আমেরিকা এবং নেটোর সাহায্যেতেই কিন্তু সম্পূর্ণভাবে ইউক্রেনিয়ান মিলিটারি ফোর্স সার্ভাইভ করছে। ওদের কাছে অ্যামিউনিশনস নাই, পুরোপুরি অ্যামিউনিশনস, আর্মস, অ্যামিউনিশনস, ফান্ডিং সবকিছু আসছে আমেরিকা এবং আমাদের যেটা ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশ বা তাদের ইইউ এর যে মেইন ক্যাপিটাল ব্রাসেলস, সেখান থেকে আসছে, ঠিক আছে। সো ওদের নিজের কিছু নেই। এবং লাস্ট 3 বছরের যুদ্ধে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের, তাতে ওদের নিজের কাছে মানে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিস, স্যাটেলাইট ম্যাপিং সার্ভিসেস, এই সব কিছু আর বেঁচে নেই। যা কিছু আছে সবকিছু আমেরিকার দেওয়া বা এক কথায় ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া। তো প্রথম কথা হচ্ছে যে এত বড় একটা স্ট্র্যাটেজিক অপারেশন চালানোর জন্য বা এক্সিকিউট করার মতো ক্ষমতা ইউক্রেনিয়ান অথরিটিজের কি আছে, সব থেকে বড় প্রশ্ন, ঠিক আছে। তাদের কি আছে, মানে একটা দেশের মধ্যে স্মাগল করে নিয়ে যাওয়া, তারপর 18 মাস ধরে প্ল্যানিং করা, সেটাকে এক্সিকিউট করা, এবং এত কোভার্টলি, যাতে ইউক্রেনিয়ান অথরিটি, সরি রাশিয়ান অথরিটি, রাশিয়ান স্পাই এজেন্সি, কেজিবি বা কেউই জানতে পারলো না এটার ব্যাপারে যে এত বড় অ্যাটাক হতে চলেছে। তো এতটা গোপন ভাবে এই অপারেশন এক্সিকিউট করা এই ইউক্রেনিয়ান মিলিটারিজের পক্ষে কি সম্ভব? এত অ্যাডভান্স কি বটে? মোসাদ বা সিআইএ এর মতো তো নয়, এত অ্যাডভান্স তো নয়। তো তাহলে এর পিছনে নিশ্চয় ব্যাকিং আছে। তো ব্যাকিং কাদের কাদের থাকতে পারে? আমেরিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের থাকবে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যত দেশ আছে তাদের, এবং আমেরিকার। দ্বিতীয়ত, এই পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে যে স্ট্রাইক করা হয়েছে আমাদের ওই ইয়েগুলোতে, মানে ওই এয়ারক্রাফট গুলোতে, ওই যে এক সেকেন্ড দেখাই আমরা, এখানে আছে কি, হ্যাঁ,
এই যে অ্যাটাক হয়েছে আমাদের এই বেস গুলোতে, তো কোন বেস গুলো, এই যে বেস গুলোতে অ্যাটাক হয়েছে, তো এই পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে যে অ্যাটাক হয়েছে তার জন্য যে স্যাটেলাইট ইমেজরির প্রয়োজন, ম্যাপিং এর যে প্রয়োজন, এই সব কিছু কি ইউক্রেনের কাছে আছে? আছে কি, নাকি আমেরিকা প্রোভাইড করছে? এটা জানা খুব জরুরি। কারণ যদি আমেরিকা বা ইউরোপ প্রোভাইড করে, বা জার্মানি হোক বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ প্রোভাইড করে, তো রাশিয়া এটাকে ডাইরেক্ট অ্যাক্ট অফ ওয়ার হিসাবে মানবে। তো যদি ডাইরেক্ট অ্যাক্ট অফ ওয়ার হিসাবে মানে, তো তার মানে এর পরের হামলা শুধুমাত্র কিন্তু আর ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ইউক্রেনের বাইরেও যাবে। ইউক্রেনের বাইরে কোথায় যাবে? ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশ আছে, ক্যাপিটালস আছে, মানে সে জার্মানির ক্যাপিটালস হোক, বা ইটালি হোক, বা আদার্স ইউরোপিয়ান ইউনিয়নের যে বড় বড় দেশ, যেমন ফ্রান্স হোক, বা ইউকে আছে। ইউকে ইউরোপিয়ান ইউনিয়নে নেই, বাট স্টিল ইউকে সাপোর্ট করছে ইউক্রেনকে। ইউকে মানে হচ্ছে, আমি ইংল্যান্ডের কথা বলতে চাইছি। তো তাহলে এই সমস্ত দেশ ইনভলভ আছে নিশ্চয়। দ্বিতীয়ত, এই ড্রোন কারা সাপ্লাই করেছে সেটা দেখা খুব জরুরি। যদি অন্য কোনো দেশের এই ড্রোন হয়, তো তাহলে তার মানে তারা ডাইরেক্টলি হেল্প করছে ইউক্রেনকে অ্যাটাক করার জন্য। তো ইউক্রেনকে অ্যাটাক করার জন্য যদি কোনো দেশ হেল্প করে তাদের ড্রোন দিয়ে, তো তাহলে রাশিয়া তাদেরকেও নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে মানবে। ঠিক আছে? এবং চতুর্থত, যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, দেখুন, কোনো সিভিলিয়ান এরিয়াতে হামলা করা হয়নি, মিলিটারি এয়ারবেসে হামলা করা হয়েছে। মিলিটারি এয়ারবেসে কোনো অ্যামিউনেশন ডিপোর উপরে নয়, মেনলি অ্যাটাক হয়েছে স্ট্র্যাটেজিক বম্বার্স। ঠিক আছে? মানে যেগুলো হাই ভলিউম, মানে খুব মানে বড় বড় নিউক্লিয়ার ওয়ারহেড বা নিউক্লিয়ার বম্ব মানে ট্রান্সপোর্ট করতে পারে বা ক্যারি করতে পারে, এরকম বড় বড় স্ট্র্যাটেজিক বম্বার্সকে নিশানা করা হয়েছে। এবং এক কথায় মেনলি যে রাশিয়ান এয়ারফোর্সের যে বড় বড় এয়ারক্রাফট আছে, যুদ্ধ বিমান আছে, তাদেরকে নিশানা করা হয়েছে। সো মেনলি এতগুলো যে অ্যাটাক হয়েছে তার মধ্যে আমরা এখানে দেখাইনি যে রাশিয়ান এয়ার ডিফেন্স শট ডাউন 162 ইউক্রেনিয়ান ড্রোনস ওভারনাইট। ঠিক আছে? 162টি ইউক্রেনিয়ান ড্রোনকে এরা শট ডাউন করেছে। তারপরেও কতগুলো অ্যাটাক করেছে আমরা এখানে দেখতে পেলাম যে 117টি এফপিভি ড্রোন অ্যাটাক করেছে, এবং 162 এরা শট ডাউন করে নামিয়েছে। তার মানে যদি এই 162 যদি শট ডাউন করে না নামাতে পারতো, তাহলে ওই অ্যাটাকটা কত বড় হতো। তো তাহলে এটা কিসের জন্য এত বড় করা হচ্ছে? মানে রাশিয়ান যে এয়ার পাওয়ার, সেটাকে পুরোপুরি মানে ডিসম্যান্টল করার জন্য এটা করা হচ্ছে। তো কিন্তু রাশিয়ান এয়ারফোর্স তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেরকম ভাবে ব্যবহারই করা হয়নি। তো তাহলে ইউক্রেনের পক্ষে খুব একটা কি স্ট্র্যাটেজিক্যালি এত বড় ইম্পর্টেন্ট হয়ে পড়ে রাশিয়ান মানে এয়ার পাওয়ারকে পুরোপুরি ডিসম্যান্টেল করা, নাকি এর পিছনে আমেরিকা আছে? তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পেয়ে যান, তো তাহলে আপনি বুঝতে পারবেন যে এর পিছনে কি আছে। কিন্তু এবার ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে রাশিয়া এটাকে কেমন ভাবে নেবে। রাশিয়া এটাকে আমার মতে ওভাবেই নেবে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা পার্ল হারবার বন্দরে অ্যাটাককে নিয়েছিল। পার্ল হারবার বন্দরে অ্যাটাক, ঠিক আছে, আমেরিকা যেভাবে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে নিয়েছিল এবং অ্যাক্টিভলি সেকেন্ড বিশ্ব ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল, আমার মনে হচ্ছে এটা হচ্ছে সেই ওয়াটারশেড মোমেন্ট রাশিয়ার জন্য। কারণ এবার আর শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থাকবে না, এবার পুরো ইউরোপে ছড়াবে। এবং আপনি দেখে থাকবেন যে যদি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আপনি অ্যানালাইজ করেন, তো তাহলে দেখতে পাবেন যে বিশ্বযুদ্ধ সব সময়
ইউরোপের যুদ্ধ হিসাবেই থেকে যায়, কারণ ইউরোপেই এই যুদ্ধের সূচনা হয়েছে এবং ইউরোপিয়ান যত কান্ট্রিজ আছে তাদের মধ্যেই এই যুদ্ধ সংগঠিত হয়েছে। একদিকে হচ্ছে ইস্টার্ন ইউরোপ, একদিকে হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। ইউরোপিয়ান যুদ্ধই আমরা যেটা প্রথম ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলি, দুটো আদতে কিন্তু ইউরোপিয়ান যুদ্ধ। ওরা ওয়ার্ল্ড ওয়ার বলেছে এই কারণে, কারণ তখন পুরো দেশের উপর তাদের প্রতিপত্তি ছিল এবং পুরো পৃথিবীর উপর তাদের প্রতিপত্তি ছিল। পুরো পৃথিবীতে ইউএস বা আমাদের ইউএস নয়, ইউকে মানে আমাদের ইংল্যান্ড এবং অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে, ফ্রান্স বা আদার্স দেশগুলো, স্পেন আছে, তাদের কলোনি ছিল পুরো বিশ্ব জুড়ে। তো সেই জন্য ওরা নিজেদের যুদ্ধে ইনভলভ হওয়াকে বিশ্বযুদ্ধ হিসাবে দেখিয়েছিল, কিন্তু আদতে এগুলো কিন্তু ইউরোপিয়ান যুদ্ধ ছিল। যাই হোক, এবার পুতিন কি করবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ পুতিন খুব স্ট্র্যাটেজিক্যালি কাজ করছে, এমন কোন ম্যাডম্যান নয় পুতিন যে কি করবে সেটা মানে হঠাৎ করে দেবে। তো পুতিন যে জিনিসটা করবে বা করছে সেটা কিন্তু, বা প্ল্যানিং করছে সেটা কিন্তু মিসাইল অ্যাটাকের জন্য অবশ্যই হবে। বাট মিসাইল অ্যাটাক কোথায় হবে বা এয়ার অ্যাটাক কোথায় হবে সেটা কিন্তু কেউ জানে না এখন, ঠিক আছে? অলরেডি আমাদের কাছে খবর চলে এসেছে যে রাশিয়া হ্যাজ বম্বার্ড 6 এয়ারবেসেস অফ ইউক্রেন। ইউক্রেনের 6টি এয়ারবেসকে অলরেডি অ্যাটাক করে দিয়েছে, ঠিক আছে? তো এটা একটা খবর। দ্বিতীয়ত, এখানে দেখুন রাশিয়া নিউজ করছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ordered the strategic missile command to prepare the RS-26 Oresnik missile, ঠিক আছে? RS-26 Oresnik missiles হচ্ছে এক কথায় ব্যালিস্টিক মিসাইলস, ঠিক আছে? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ICBM, ঠিক আছে? তো এই মিসাইলস কি করে, নিউক্লিয়ার ওয়ারহেড কিন্তু মানে ট্রান্সপোর্ট করে, নিউক্লিয়ার ওয়ারহেড ট্রান্সপোর্ট ক্যাপেবল এই মেশিনস। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে, আমি সাউন্ডটাকে বন্ধ করে দিই, রাশিয়ার মধ্যে কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার TU-95 ইউক্রেন মানে ইয়ের পরে এই মিসাইলস পুরো অ্যাসেম্বলি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বিশাল বিশাল মিসাইলস ক্যারি করা ভেহিকলস গুলো দেখতে পাচ্ছেন, এবার কিন্তু স্ট্র্যাটেজিক পজিশনে সরানো হচ্ছে। মানে আপনি মানে মেনে চলুন যে এবার মানে বিশাল কিছু হবে, মানে এই যে এসকালেশনটা হবে সেটা মানে আনম্যাচড হবে, মানে কোনো প্রপোর্শনেট হবে না। মানে আমি যেরকম ভাবে অ্যাটাক করেছি আমি রেসপন্সও সেরকম ভাবে পাবো, এরকম হবে না, মানে ভয়ঙ্কর হতে চলেছে। এবং এটা কি হবে, এটা বিশ্বযুদ্ধের সূচনা করে দেবে, তৃতীয় বিশ্বযুদ্ধে। যদিও সূচনা আগেই হয়ে গেছে, বা এইটা একদম মানে আমরা বুঝে যাব যে হ্যাঁ এবার আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি, যদিও শুরু এর অনেক আগেই হয়েছে। এর মাঝে একটা বড় খবর এসছে দেখুন, ঠিক আছে? রাশিয়া SU-57E, ঠিক আছে? SU-57E হলো একটা সেমি স্টেলথ বা স্টেলথ এয়ারক্রাফট, 5th জেনারেশন এয়ারক্রাফট। তো আমাদের এখন স্টপ গ্যাপ হিসাবে কিছু 5th জেনারেশন এয়ারক্রাফট মানে যুদ্ধ বিমান দরকার। তো আমরা রাশিয়া আমাদেরকে F-35 অফার করছিল। তো রাশিয়া কি করেছে, SU-57E অর্ডার করছে উইথ ফুল সোর্স কোড অ্যাক্সেস টু ইন্ডিয়া, মানে পুরো সোর্স কোড দিয়ে দেবে। সোর্স কোড দিয়ে দিলে মানে পুরো এক কথায় টেকনোলজি ট্রান্সফার জিনিসটা, ঠিক আছে? ফুল টেকনোলজি ট্রান্সফার মুদ্রা কথায়। এবং কি হবে, ইন্ডিয়া তার নিজের পছন্দ মতো চেঞ্জেস করতে পারবে, এতে নিজের মিসাইল সিস্টেম ইন্টিগ্রেট করতে পারবে, ব্রহ্মস লাগাতে পারবে বা আদার্স অগ্নি সিরিজের যে কোনো মিসাইলস লাগাতে পারবে, বা নিজেদের মতো চেঞ্জেস করতে পারবে। এবং এটা ভারতেই বানানো হবে, ঠিক আছে? মেক ইন ইন্ডিয়া করার অফার করেছে, মানে ভারতেই বানাও, আমাদের রাশিয়াতে বানানোর দরকার নাই, ভারতেই বানান। তো এর মাঝে
এই খবর এসছে, এটা জুন 2, 2025-এর খবর, মানে আজকের খবর। ঠিক আছে, তো আজকের মানে ইয়েতে এতটুকুই। আজকের এই স্ট্রিমে এতটুকুই। আজকে আমার লাইভ স্ট্রিম আজ আমি রাত 9:30টার সময় যে লাইভ স্ট্রিম ছিল সেটা নিতে পারছি না এই কারণে, কারণ আমার বিয়ের নেমন্তন্ন আছে, এক বন্ধুর বিয়ে। সো কালকে আবার দেখা হচ্ছে। তো আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে, কিন্তু আমি জানতে চাই এই সম্পর্কে আপনারা কি ভাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।